হারে হারে বাচ্চারা কি খারাপ কথা বলে, অথচ আপনি একবারও এই গণহত্যাগুলোর ব্যাপারে আপনার টকশো নাই, এই জন্য আপনার লজ্জা নাই। একটা ফরিদপুরের ছাত্রলীগের সেক্রেটারি 200 কোটি টাকার বেশি পাচার করেছে। ক্যান ইউ ইমাজিন? তাকে এমন লাথি মারছে, ও পানি খাইতে চাইছিল, বলছিল আমার মারে একটু পানি দেন, এমন লাথি মারছে সে বাথরুম করে ফেলছে। এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের, যে কোনো সুস্থ মানুষের জন্য 2-3 মিনিটের বেশি দেখা কঠিন। এখন যেটা হয়েছে, ইভেন আমি আমার পরিবারকেও কাউকে দেখাই না যে, তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায়, অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। তো এটা আপনারা আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন, এই জন্য করে রাখা। কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না। যেই লড়াই আমরা নেমেছি এটা জানি এটা 2-4-6 বছরের কোনো লড়াই না। আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী, তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী। সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি, দখলদার দিল্লিকে বানিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি, আরো অনেক ঘরানাকে। সুতরাং আমাদের এই লড়াইটা শুধু 2-4-5 বছরের, এটা খুবই ভুল। আমাদের লড়াইটা চলবে, এবং এজন্য আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে। আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি। আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে। বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, এটা তীব্রতর হবে। আমাদের গণ অভ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল, হয় নাই, ছাই চাপা আগুন হয়ে আছে। সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি, তাহলে দুটো কাজ হবে। ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে, মানে বাংলাদেশ, এই জমিন, এখানকার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু পুড়িয়ে দিবে। সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল, হয়তো সেই পরিণতি হবে। আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে। সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি। আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, এই লড়াইটাই। সুতরাং ইনকিলাব মঞ্চ 2-3টে কথা 1000বার বলেছে, এর একটা আমরা বলি যে আসলে জিতই জীবন নাই, লড়াইটাই জীবন। আমাদের জুমা প্রচন্ড ভাবে ভেঙে পড়ছে, লোকে যখন স্ল্যাট শেমিং করছেন ডাকসু ইলেকশনে 4-5 দিন আগে প্রচন্ড কান্নাকাটি করলো যে ওর নুড বানিয়ে ওর মার কাছে পৌঁছানো হয়েছে। একটা মা কিভাবে নেয় একটা মেয়েটা? তারপরে কান্না। আমি বলছি জুমা, এইসব বানিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমরা থেমে গেলেই ওরা হ্যাপি হবে। সুতরাং আমাদের লড়াইটা যে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ওরা ভয় পাচ্ছে, এর মানে হলো ওরা আমাদেরকে এত ফোকাস করছে, আমাদেরকে সময় দিচ্ছে, আমরা লড়াই করে যাব। আর আমাদের এই লড়াই তো হার জিতের কিছু, আমরা জিতের উপরেই আছে। আমাদের জীবন বেঁচে থাকলেও জিত, আমাদের জীবন চলে গেলেও জিত। আবরারের তো হারানোর কিছু ছিল না, সুতরাং লড়াই চলবে। বাংলাদেশের টকশো গুলোতে যখন সিরিজ আলাপ হওয়ার কথা যে গত 15 বছরে যত মানুষকে গুম করা হয়েছে, মামলার সংখ্যা 3000-এর বেশি গুম কমিশনে। আমি আজ পর্যন্ত একটা মূলধারার টিভিতে দেখি নাই যে অন্তত 2-4জন গুমের ভিকটিমদেরকে নিয়ে লম্বা সিরিজ, 2-1জনকে নিয়ে কেউ কেউ করতে পারে, লম্বা সিরিজ করেছে না, আমি দেখি নাই। আপনি গুম নিয়ে করেন নাই। পিলখানায় তাপসের গাড়িতে উঠাই একজনকে পোড়াই দেওয়া হয়েছে, সেনা অফিসার, তার স্ত্রী আমাদেরকে এসে বলেছেন। একটা পিলখানার পরিবারকে নিয়ে কেউ টকশো করতেছে না, কোন নিউজ করতেছে না। আসেন শাপলা নিয়ে তো কথা বললে ইজ্জতই থাকবে না, এটা নিয়ে কথা বলা যায়, এটা নিউজ আইটেম হইতে পারে না। পিলখানা নাই, শাপলা নাই, গুম নাই, আয়নাঘর নাই, খুন নাই, হাজার কোটি টাকা লুট হয়েছে। একটা ফরিদপুরের ছাত্রলীগের সেক্রেটারি 200 কোটি টাকার বেশি পাচার করেছে। ক্যান ইউ ইমাজিন? একটা জেলা ছাত্রলীগের সেক্রেটারি যদি 200 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে হোয়াট অ্যাবাউট পুরো ছাত্রলীগ, তারপরে পুরো আওয়ামী লীগ, পুরো দেশটা বেঁচে দিয়েছে। এইগুলো নিয়ে যখন কোনো টকশোতে কোনো আলাপ থাকে না, আপনি যখন কোথায় 5টা 10টা 15টা বাচ্চা কারে গালিগালাজ করতেছে, সেই বাচ্চাদের মধ্যে এমন আছে যার জুড়ে চোখ চলে গেছে, হাত চলে গেছে, আপনি সেইগুলোকে একটা টকশো না, সিরিজ টকশো করছেন, এইগুলোকেই মেইন স্ট্রিম করছেন। হারে বাচ্চারা কি খারাপ কথা বলে, অথচ আপনি একবারও এই গণহত্যাগুলোর ব্যাপারে আপনার টকশো নাই, এই জন্য আপনার লজ্জা নাই। আপনার এই জন্য দুঃখবোধ হয় না যে আমি একটা গুমের পরিবারের সন্তানকে নিয়ে, একটা মেয়ে যে বলেছে
ডক্টর ইউনূস যেদিন আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেদিন সাথে একটা মেয়ে গেছিল, ও তখন ছোট। ওই ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাঘরে আনছে সে অনেক স্বাস্থ্যবান, তাকে এমন লাথি মারছে, ও পানি খাইতে চাইছিল, বলছিল আমার মারে একটু পানি দেন, এমন লাথি মারছে সে বাথরুম করে ফেলছে। এই মেয়েটাকে নিয়ে বাংলাদেশের একটা মিডিয়া, যে ওর সামনে একটা মেয়ে বলেছে গুম কমিশনে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মাইরের চোটে। ওয়াশরুমে এমন অবস্থা রাখা হয়তো আপনি কোনোভাবেই প্রাইভেসি মেনটেন করতে পারবেন না। একটা নারী ওয়াশরুমে পুরো কমোডে বসবার জায়গা নাই, আধো বসা, এত ছোট, তাও মানুষ দেখছে ওখানকার প্রহরীরা। তার মাইরের চোটে পিরিয়ড হয়ে গেছে, সে প্যাড চেয়েছে এবং তাকে বিভৎস হাসি। আপনি ভাবেন আপনার বোন, আপনার মা আয়না ঘরে মাইরের চোটে জীবনের এই পরিণতি চলে এসেছে, আপনার মধ্যে এই সুশীলতা থাকবে? এখন কে কারে কতটুকুন গালি দিচ্ছে সেটা নিয়ে আপনার জান বের হয়ে যাচ্ছে। জান এই জন্য বের হয়ে যাচ্ছে, আপনার পরিবারের কেউ আয়নাঘরেও যায় নাই, গুমও হয় নাই, খুনও হয় নাই, বরং আপনার বন্ধু বান্ধব পাচার করে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে। আপনারা ঢাকায় দেশে থেকে রাজনীতি করেছেন, কুসুম কুসুম বিরোধিতা করেছেন, কুসুম কুসুম সমালোচনা করেছেন, কিন্তু এখনো তাদের তরফে সাপোর্ট পাচ্ছেন। এই জন্য আপনার এই দুঃখ বোধ হয়। যদি আপনার নিজের বাবা মা ভাই বোন ইলিয়াস আলীর মতো হতো, অথবা এমন কেউ হতো গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, তাহলে বুঝতেন সুশীলতার ভাষা কেমন। আর মবের ব্যাপারে যেটা ব্যাপার, সেটা হলো আজ পর্যন্ত বাংলাদেশের একটা মিডিয়া বলতে পারবে এতগুলো মবের আশেপাশেও ইনকিলাব মঞ্চ 1 সেকেন্ডের জন্য গেছে? আমরা আজ পর্যন্ত একটা টোকা দিয়েছি এমন কোথাও আছে? তো এই যে ঘুরে ফিরে এই প্রশ্ন করা, আমি চাইলে এটাকে একদম এমন ভাবে বলতে পারি, লজ্জায় পড়ে যাবে, কিন্তু যাতে কেউ অত লজ্জায় না পড়ে এই জন্য বলি না। সুতরাং আমাদের মিডিয়ার ভাইদের এগুলো একটু চক্ষু বন্ধ করে লেসন নেওয়া উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরিমাণ নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, তার তুলনায় আপনার এই স্ল্যাং বা গালি এটা কিছুই না? কিছুই না।